দেখলো যে আসলে পাটা তো এভাবে ভাঙার কথা না। তারপরে ওখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে বাসায় আসলো। আচ্ছা, বাসায় আসলো, তার যন্ত্রণা তো ঘুম পাড়তে পারে না, ওষুধপাতি খাওয়ায় একটু কিছু দম নিয়ে থাকলো। থাকার পর ওই চাচি রাত 12টা-1টার আগেই পা ধরে কিবেন টানতেছে, মানে এমনি ঘুমোত পড়ছে, চাচি ঘুমোত পড়ার কারণে পা ধরে টানি নিয়ে গেছে, মানে পা ধরে টানতেছে। তখন চাচি চিৎকার দিয়ে উঠছে, উঠে বলে কে 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 আমার পাউডারে টান দিচ্ছে, যে পাউডার ভাঙছে ওই পাউডারে টান দিচ্ছে। টান দিয়ে বললো যে এই বেটি তোর পাউডার আমি ভাঙিয়ে দিছি, কিন্তু আরও ভাঙিয়ে দিতাম তুই চেতনটা না পাইলে। তখন তো উনি উঠার পরে তো ভয়ে আতঙ্ক লাগে গেল, এটা কি ব্যাপার, আমার ভালো মানুষ পাও টানি নিয়ে গেল, তাহলে বিশাল তো ব্যাপার। তখন চাচাক বলল যে এই সমাচার, আপনি কি আমার পাও টানি দিচ্ছিলেন? হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার কারণে পাটা ভাঙিয়ে, আমার পাটা ভেঙে গেছে, তো আবার আমার পাও কি টানি দিচ্ছিলেন? আমার চাচাকে বলতেছি তাই। আচ্ছা, তাই বললো না আমি তো পাও টানি ধরে নেই, তো আমার পাটা টানি ধরে নিয়ে গেল, আমি তো চিৎকার দিয়ে উঠলাম, দেখে আমার কাছে কেউ নাই। তখন আমি তো পাও টানি ধরে নেই। তার মধ্যে আর ভয়ে কাজ করলো, অনেক ভয়ে কাজ করলো যে এটা কি হতে পারে, আমার তো টুটিমুটি শুকিয়ে গেছে। তার মেয়ে আর এক পাশের রুমে থাকে, তাকে ডাক দিল, কাউলা গলিতে সবাই উঠলো, উঠে দেখে যা কেউ তো ডাক দেয় নাই, হ্যান ত্যান করলো, এরকম মেলা সমস্যা। তখন এইভাবে থাকাতে চিকিৎসা করে, হাঁটতে পারে না, চিকিৎসা করে, এটা করে, ভালো হয় না। আচ্ছা, তো এমন সময় 3-4 দিন 5 দিন 10 দিন যাওয়ার পরে আমাকেও যে একদিন অভিযোগ দিল যে বাবা মাহবুব শোনো তো, এখানে যে আমি পিছলি পড়ে গেছি, এখানে পিছলি পড়ার কোনো ঘটনাই নয়, তারপরও আমি এখান থেকে পড়ে যাই, আমার এই পাটা ভাঙিয়েছে, আমি তো সন্দেহ করতে পারতেছি না এটা যে কেমনে ভাঙলো। তা আমি আর বললাম চাচি এটা কিছু একটা হতে পারে, তার কারণ এইভাবে ভাঙার তো কথা না, আমার মনে হয় আপনার কিছু একটা হয়েছে, নিশ্চয় আপনার কিছু একটা হয়েছে। তে এখন চাচি কি হয়েছে বলেন তো দেখি। কয় বাবা এই ঘটনায় এতে পড়ে গেছি, তার কারণে এই সমস্যা। তা আমি বললাম চাচি আপনার কিছু একটা হয়েছে, তাছাড়া এরকম হতে পারে না। তো এখন হঠাৎ করে উনি বললো যে বাবা শোনো, আমি সেদিনে আমার একটা মুরগি হারাছিল, তো মুরগিটা নাই, আমি খরার মধ্যে দেখলে মুরগি নাই। তে আমার মেয়ে বলে দেখো তো মুরগিটা কই গেল। সে মুরগিটা খুঁজতে গেলে মুরগি এখন আওয়াজ করে, ওনার পাশের বাড়ির পাশেই আড়া আছে, ওই আড়া কটকট করে শব্দ করে, আচ্ছা, মুরগির মতো শব্দ করে। তো ওনার মেয়ের নাম ছিল মিতু। তো বলছে যা দেখো তো কি হলো, যা দেখে মুরগির আওয়াজ করতেছে কিন্তু মুরগি দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখন আমার বাড়ি তো ওই পাশে, তা আমার মা বলতেছে কে আর কি কি খুঁজতেছিস ওখানে? যারা এই যে মুরগি খুঁজতেছি, আমি মুরগিটা পাচ্ছি না, মুরগির না শব্দ করতেছে আড়ার মধ্যে। তবে ওই তখন যে মুরগিটা শব্দ করতে তখন গুদগুদি সন্ধ্যা আর কি, অর্থাৎ আন্ধারও হয়েছে আন্ধারও হয় না এরকম সময়। আচ্ছা, তো এখন আমার মায়ে বলতেছে ওখানে মুরগি নয়, ওটা মুরগির জন্য যাস না ওখানে, ওটা ওকে এই যে সময় ডাকতেছে ওটা মুরগি নয়, নিশ্চয় ওটা কোনো ভূতপ্রেত্তের উপসর্গ একটা জিনিস আছে, তো ওখানে যাস না, গেলে হয়তো তোকে ধরবে। তো ওই ভয়ে তো আর যায় না। তো এখন ওর মায়ে বলছে মা এটা মুরগি তো দেখা যাচ্ছে না, কিন্তু মুরগির না শব্দ করতেছে, আমাদের ঘরে মুরগিটা নাই, আমি তো ভালো করে দেখলে মুরগিটা নাই, গেল কই? তে মুরগির মতো কটকটায়, যেমন ওইরকম মুরগির মতো কটকটায়। তো এখন আমার মা বলে ওটা যাস না, চল ওখানে গেলে ওদের সমস্যা কাল্লাটা ধরতে পারে। তো এই বলে থাকলো, থাকার পর না ঘুরিয়ে আসলো, ঘুরিয়ে আসি দেখে সে মুরগি ফিরে আরেক জায়গার যা আছে, ঘরের মধ্যে আরেক জায়গার যা আছে। তো উনি অবাক লাগে গেল যে মুরগি ফির ঘরের মধ্যে আছে, ফির ওখানে কটকটায় মুরগি, এটা কি, এটা নিশ্চয়ই তাহলে মারাত্মক একটা জিনিস। এই ধরনের ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে থাকলো। এখন বলতেছে মনে হয় তো ওইদিকে আর যাওয়ার দরকার নাই, আমাদের এই জায়গা মনে হয় কোনো খারাপ জাতীয় জিনিস আছে। তারপরে এরকম থাকতে থাকতে হঠাৎ করে আমার চাচি কিছুদিন হয় ওই পা ভাঙ্গা অবস্থায় তো আছেই। আচ্ছা, তে আমার চাচি, আমার এক চাচা আছে, তাকে ধরে নাম ধরে ডাকে, ওকে আমি দেখবো, ওকে আমি দেখবো, ওকে আমি দেখবো,
মানে মাথা পাগলা হয়ে গেছে এরকম, আমার ওই চাষিটার পা ভাঙ্গা চাষিটার। আচ্ছা, তো এখন সবাই তো পালা হয়ে গেলে কি হয়েছে, কয় না আমি গেলে ভুট্টুক দেখবো ভুট্টুক দেখবো এরকম একটা শব্দ করতেছি। তো এখন সবাই কয় ভুট্টুক তো দেওয়ার হয়, তো ভুট্টুক কি দেখবো তুই, কয় না আমি ভুট্টুক দেখি। তো এরকম বিষয় দেখতে থাকে। তারপরে আমার চাচা বি ডাক্তারি করে, চাচার কাছে ফোন করলো যে এরকম সমস্যা, তাড়াতাড়ি বাড়িতে আসো, আর চাচির খুব অসুস্থ, আরও অসুস্থ, প্রেশার ওঠার নাগান খিঁচতেছে এবং হলো পা মানে সবাই কেউ মাথার পানি ঢালতেছে, কেউ আবার খেতা দিয়ে ঢাকি ধরতেছে। তাই এখন চাচা আসলো, আসিয়া তাইগুলো তো প্রেশার ফির মাপিয়ে কয়েক প্রেশার তো একটু হাইয়ের মতো দেখা যাচ্ছে। তে তাকেও বলতেছে যে আমি ভুট্টুক দেখবো, খালি ভুট্টুক দেখবো। তারপরে প্রেশারের একটা বড়ি খাওয়াইলো, খাওয়ার পরে চাচা বললো যে ঠিক আছে মা পানি ঢালার পরে দেখা যায় কি হয়। তাই মনে করেন আবল দাবল কথাবার্তা বলে। তারপরে এখন চাচারও একটু সন্দেহ লাগলো, ওষুধ পাতি খেলে কোনো একটা কাজ কম করে। আচ্ছা, তো এখন সন্দেহজনক জাগলো যে আচ্ছা কি, তখন পাড়াবর্তী মানুষ থাকলে বলে না যে হয়তো কিছু একটা হয়েছে, তো ওষুধপাতি করতে কোনো বুগার কম বোঝা যাচ্ছে, দেখ তো কিছু হয়েছে নাকি। তখন আমার পাশের বাড়ির এক লোক আছে ফকির, উনি ফকির করে, আর নাগরকান্দির এক ছেলে আছে পাতা, তাকে ডাক দিল, বক্কর নাম মনে হয় পাতাটার নাম, ডাক দিল, ডাক দিয়ে এসে আবার ওখানে পাতা ফকির বুঝ দিল, বুঝ দিয়া দেখলো যে আপনার হলো জেন ধরছে, জেন ধরছে। তখন কেমনে ধরলো জেনটা, কয় এই বেটি হলো দুপুরবেলা মুসা মাছ ভাজছিল, সেই মুসা মাছ ভাজার কারণে আমার ওই মুসা মাছ খাওয়ার লোভ হয়েছিল। আচ্ছা, সেই মুসা মাছ আমাকে দেয়নি, আমি বিলে হয়ে গেছিলাম। ও আচ্ছা, বিলে হয়ে দেয় ওনার চুলের পারে আশপাশে নসপুসাছি পাকে নসপুসাছি, কিন্তু কখনো আমাকে বিলেটা মাছটা আমাকে খাওয়ার দেয়নি, একটা মাছও দেয়নি। আমি নেওয়ার জন্য লোভ করছিলাম, কিন্তু এরকম নেওয়ার চান্স পাইনি, যেটা বলতেছেন। আচ্ছা, তারপরে ওখানে জন্য না পাওয়ার কারণে আমি ফির ঘরত গেছি, যে ঘরত যা উপদ্রব করছি। হ্যাঁ, বিড়াল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পালসুর যা উপদ্রব করছি, বিজনেস যা উপদ্রব করছি, যাতেছেন আমার এখানে আসলে আমি তাহলে যা পরে মাছটা যা দৌড়ি যা খাওয়ার পাবো। তো না, ওরা আসে নাই। তখন ওনার মেয়ে ছিল, ওনার মেয়ে আমার কোন টাকার বিলে যাচ্ছে, ডাং দেয়। তা আমি সরি আর এক বিজনেস যাই উঠি, দেখা যাচ্ছে আমি যে ফির বিজনেস থেকে বালিশ মুতি জেনটা। তখন ওনার মেয়ে এমন জোরে একটা ডাং মারছে, ডাং মারার সাথে বিলে আমার মেয়ত করেছি, মেয়ত করে ওটার সাথে ওখান থেকে বের হয়ে আসিয়ে বললো তোর কপালে শনির দশা আছে। বিড়ালটাই বলছিল? বিড়ালটাই বল, মানে ফাঁক থেকে সাউন্ড পাওয়া গেল। ও আচ্ছা, ওরা তোরা মানে কিছু মনে করেনি। তো উনি মনে হচ্ছে অনেক তো বিলে আসে, অনেক যায় আসে, ওটা কিছু ভাবে কিছু মনে করেনি। ওই তখন থেকে যে বিলেইটা এইভাবে করে ফলো করে আমার চাচিক যে ধরছে, ধরার পরে পাটা কিন্তু ভাঙিয়ে দিচ্ছে এই ঘটনাটা, এরা কিন্তু তখন বুঝতে পারে নাই। তখন বললো যে আমি ওই এই বেটি আমি দেখো আরও আগে ধরছিলাম, আরও আগে আমি সুস্থ না অসুস্থ থাকাতে আমি পাও টানি ধরছিলাম। তখন চিকেট দিয়ে উঠছিলেন, দেখো তো চিকেট দিয়ে উঠছিলেন না? বলে হ্যাঁ উঠছিল। তো তখনও আমি পাও টানি ধরছিলাম, যাতে পাওটা আমি মসুদ দিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার ওই দেওয়া না, কারণ আমি তোমাকে খাবো। তখন কেন খাবি? কারণ আমার এই ঘটনা, আমাকে ওই মাছ দেয় নেই খাবার, এই সময় দেয় নেই, আমার মেয়ে আমাকে ডাং মারছে, এই রাগতে আমি আমার এই ঘটনাগুলো করছি, ভাঙিয়ে দিছি ঠ্যাং, তা আমি ছাড়বো না। তখন পাতায় তো মানে ফকরি তো বলতে ছাড়বি না, মানে তখন আরও বেশি জোরে ভরণ দিল। তখন তো পাতার কাউলাকালি উঠে গেল। তখন কয় ঠিক আছে ফকির আমি ছাড়বো। বা ছাড়বো তাহলে কী কর? তাহলে আমার সত্য আছে। কি সত্য? তা আমার সত্য হলো আমাকে পাটা বলি দিতে হবে। তখন ফকির বলে পাটা বলি দেবো মানে আমি তো কিচ্ছুই দেবো না। কয় না আমি তাহলে ছাড়বো না। তখন আবার ওই তেল ছিটা দেয়, তেল ছিটা দেওয়ার সাথে
ফকির মনে করো আর ঝাঁপিয়ে মানে পাতা আরো ঝাঁপিয়ে ওঠে। তখন পাতার উপরে আগে আগে ওঠে, যাই পাতা, এই ফকির আমি ছাড়বো না, এরকম করে চিৎকার দিয়ে ওঠে। তখন বলল যে তুই কি চাস বল, ভালো করি বল। তখন বলল যে আমাকে হলো 1 গায়ে দুধ দিবেন, 1 কান্দা কলা দিবেন, আর হলো 7 জুমের পানি দিবেন। 7 জুমের পানি দিবেন, কিন্তু 1 নিঃশ্বাসে ঠেলবেন। এক নিঃশ্বাসে কলার পানি ঢেলিয়ে বোতলটা যেটুকুই ভরার দরকার 1 ঠেলায়, মনে করেন যেটুকু পানি হবে ওইটুকুই ভরে নিয়ে আসবেন, ওদিকে দেখার দরকার নেই। সেটা হলো 7টা কলা, মানে 7টা জুমের থেকে নিতে হবে। যে কোনো জুমার, হ্যাঁ, যে কোনো জুমায় 7টা জুমের থেকে নিতে হবে। আচ্ছা। তখন ওনারা এই কাজগুলো করলো, করিয়া কই দেব, তোমরা দিবেন হলো 3 রাস্তার মাথায় দিবেন। মণ্ডপ যেগুলো থাকে না এরকম, ওখানে 3টা জায়গা আস্থা থাকবে, 3 রাস্তার মাথা দিয়ে আসবেন, ওখান থেকে আমি এমনিতে আমি যা খাই আসবো। তখন এই করলো, তাহলে এখন কি ভালো হবে? হ্যাঁ এখন তোমার ভালো হবে, কিন্তু আমি যে ক্ষতিটা করছি এই ক্ষতিটা তো আমি আর ভালো করতে পারবো না, কিন্তু আমাকে না দেওয়ার কারণে আর আমাকে ডাং মারছি, এই কারণে আমি আর ক্ষতিটা পূরণ করে দিতে পারবো না। তা আচ্ছা ঠিক আছে, এখন ওষুধপাতি খেলে ভালো হবে, চিকিৎসা করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। এই কথা খায়া চলে গেল। আচ্ছা, তারপরে এখান থেকে আমার গল্প একটা শেষ। তা পরের গল্প আমি যেতে চাচ্ছিলাম। আচ্ছা, তার আগে মাহবুব ভাইকে আমরা ধন্যবাদ দিতে চাই, এবং এত সুন্দর একটা ঘটনা এবং খুব ভয়ঙ্কর ছিল তার চাচির সাথে ঘটে যাওয়া ঘটনা। এই যে বিড়ালে যখন বিড়াল হয়ে আসে, তারপর মাছ ভাজা ছিল, অনেক চেষ্টা করেও বিড়াল যখন না পায়, ঠিক তখন তার মেয়ে এসে বাড়ি দেওয়ার জন্য কিন্তু রাগান্বিতভাবে চলে যায় এবং পরবর্তীতে তার চাচিকে ধরে। এই ঘটনাটা আমরা শুনছিলাম, এবং তারপরে ওঝা বা ফকির দিয়ে আবার ওই পাতা নামিয়ে আবার সেটা আমরা সেই বিষয়টা মাহবুব ভাইয়ের কাছ থেকে খুব সুন্দরভাবে শুনছিলাম এবং আপনারা উপভোগ করছিলেন। আমরা একটু ফেসবুকে দেখতে চাই আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন, একটু পড়তে চাই। আমাদের সাথে আছেন কাঙ্কা শরীফ থেকে রাজু আহমেদ, আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম নিশান মণ্ডল, কি অবস্থা ভাইয়া, আরও ভয়ের গল্প শুনতে চাই। আমি রামচন্দ্রপুর সাউথখালি থেকে আছি, ধন্যবাদ। আরিফুল ইসলাম আমাদের সাথে আছে, ফাত্তাহুল ইসলাম লিখছে অনেক ভয় লাগছে, ধন্যবাদ। আমাদের প্রত্যাশা রয় আছে, আজকে আমি এটা কাকি দেখছি, নিশান ভাই ভূতবালাও। আচ্ছা, আজকে নিশান ভাই ভূতবালাও চলে আসছে, প্রফেসর কলোনি থেকে আছে। ভাই আপনার ভয়েস শুনেই ভালো লাগছে না, বাট ভালো কি বুঝি নাই, শুনে ভয় লাগছে না, বাট ভালোই লাগছে, চালিয়ে যান। যদিও ভয়ের মানুষ আমি নই। অতিথির ঘটনা শুনে ভয়ে গা ছমছম করছে নয়ন সরকার। মাহবুব ভাইয়ের আসলে যে ঘটনাটি বলেছিল এটা আমারও গা ছমছম করছে। মনোহরপুর সাদিয়ানতলি থেকে বেলাল আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে সাদিয়া রাপিয়া, আমাদের সাথে আছে জুবাইর আহমেদ আকাশ, আমাদের সাথে সীমান্ত যুক্ত আছে। এছাড়াও অনেক মানুষ আমাদেরকে আজকে শুনছে। যারা এই মুহূর্তে শুনছেন, আপনার ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আপনার মন্তব্যগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন facebook.com/রেডিও সারাবালা আমাদের এই পেজে। আর আপনার ভূতের যে ঘটনাগুলো আছে আপনারা যদি মেইল করতে চান আমাদেরকে আপনারা মেইল করতে পারেন। মেইল নাম্বারটা আপনাদেরকে বলতে চাই, এবং সেই সাথে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন bhoot.sarabela@gmail.com BHOOT.sarabela@gmail.com। এই মেইলে আপনারা মেইল করবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত মেইলটি পেলে আমরা আপনার মেইলটি পড়ে শোনাবো। এছাড়া আপনাদেরকে যোগাযোগ করতে চাইলে আপনিও চাইলে স্টুডিওতে এসে কথা বলতে পারেন, ভয়ের গল্পগুলো শোনাতে পারেন। 01713484465 এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করে জানাতে পারেন আপনি স্টুডিওতে আসবেন।
আমরা আবারও ফিরতে চাই আমাদের আজকের অতিথি জনাব মাহবুব, তার কাছ থেকে আমরা জানবো আজকের পরবর্তী ঘটনাটা এবং কার সাথে ঘটে যাওয়া, মাহবুব ভাই কার সাথে ঘটে যাওয়া ঘটনাটি এরপর শেয়ার করবেন। এরপরে ঘটনা বলতে যাচ্ছি আমার এক বন্ধুর সাথে। বন্ধুর সাথে? হ্যাঁ, আমরা 5-6টা বন্ধু ছিলাম, এক সময় অনেক বেড়েছি। এটা কত বছর আগের ঘটনা? এটা আপনার হলো 2000 সালের আগের ঘটনা। 2000 সালের আগের ঘটনা। আচ্ছা, তখন ওই সময় আমরা মাছ মারতেছিলাম আচ্ছা, বন্ধু বান্ধব সহকারে। ওই সময় তখন তো একটু ভালো মাছ ছিল, এখন তো অনেক মাছ কমে গেছে। আমরা তো অনেক গড়াই চিংড়ি মাছ, দেশি মাছ, অনেক ধরনের মাছ মারতাম আমরা। তাই আমার দোস্ত ছিল একটা রহিম নাম, খুব ক্লাস ফ্রেন্ড ছিল। যেখানে যাই সেখানে আমরা দুই ভাই একদম মনে করেন যাই। তে রাত 11টা 12টা এরকম সময় আমরা মাছ মারতে বাড়াই। তো আমাদের যাতে এক বাহাদুরপুর নামে এক জায়গা আছে, ওখানে একটা ভয়াবহ জায়গা। ওখানে অবশ্য 7 ভাই অর্থাৎ 7টা পীরের জায়গা আছে ওখানে। ওখানে ভয়েরও জায়গা। তবে ওখানে আমরা আশপাশে আর কি মাছ মারতে যাই। মাছ মারতে যাওয়াতে ভুটিয়ে নিয়ে যাই, লাইট নিয়ে যাই। তখন তো আপনাদের লাইট কমই ছিল, তখন আমাদের ছিল মশালের মতো, অর্থাৎ হলো ভুটিয়ে কাটিয়ে তেল ঢুকে তেল দেওয়ার পরে ওখানে একটু আর হলো পাটাশি বা তাতুয়ে দিয়ে একটু মুকুট খিল দিয়ে তারপরে ওটা দিয়ে আর কি আগুন জ্বলে, ওটা দিয়ে ভুটিয়ে মারতাম। ওই সময় তো অনেক লাইট কেনারও টাকা ছিল না। তখন বাপের কাছ থেকে টাকা নিয়েছি কাজের যে করে, টাকা টুকা নিয়ে লাইট লুইট কিনছি, কিনিয়ে ভুটি মারতে গেছিলাম। ভুটি মারতে গেলে আমাদের সাথে কিন্তু একটা করে ম্যাচ নেই, যাতে যেন বিপদ আপদ হতে পারে। ওই সময় ম্যাচ নিয়ে যাই। তে আমি বেশি দিন মাছ মারতে পারি নাই, আমার দোস্তটা খুব মাছ মারছে। তা আমি বললাম, দোস্ত তুমি যে এত মাছ মারলি, আমি যে কম পাইলাম, তাহলে চলো আমাদের সাথে, অনেক মাছ পাবা তুমি। তো যাই, ওখানে একটা বড় একটা নামায় একটা উঁচা টিলা আছে। ওই টিলা নাম জায়গাটা হলো, অর্থাৎ হলো যে ডিগিটা আছে তার পাশে পুকুরটা, ফরমান নামে এক লোক আছে, ওনারের ডিগি। ওই ডিগির আশপাশের জমিতে দেখা যায় খুব মাছ মারতে মারতে দেখা যাচ্ছে ওই গাছের তলা যে কখন গেছে আমি বলতে পারতেছি না। ওই জায়গাটা অবশ্য খুব ভয়াবহ জায়গা, মানুষ সন্ধ্যা তো ওখানে যাচ্ছে না। এখন আমি মাছ মারতে মারতে একটা দেখি বিরাট বড় একটা শৌল মাছ আমার চোখের সামনে আসছে, মানে অর্থাৎ হলো আমার সামনাসামনি আসছে। আসার পর মাছটা যে আমি এত মারি, আমি এমনিতে মাছ কম পাচ্ছি, তো মাছ মারি, ওই মাছ খালি আগে। আচ্ছা, এটা আপনার সাথে? হ্যাঁ, এটা আমার সাথেই। মাছ মারি, মাছ আগে। আচ্ছা। আর আগেতে আমি যখন চিন্তা করলাম, আমার তো একটা নেশায় এত বড় মাছ, আমি তো মাছ পাইনি, এই মাছটা পাইলে তো আমার কাম। আমার মাছ মাছ মারতে মারতে আবার অন্য অন্য মাছ কম পাইছি, আমার বন্ধুটা অনেক মাছ পাইছে। তা আমি এখন এই মাছটা যদি পাই, আমার বন্ধুটি দেখাবো তো করছে কত বড় মাছ পাইছি আমি, নিজেকে একটা গর্ব মনে করবো তখন। তো এই বলি মাছটার পাশে পাশে আগে এসছি আর মারতেছি, মানে কেটা মারি, এই লাগে মনে করি মারি, আর লাগে না। সেই মাছ দেখে আরেক জায়গা যা ভাসে, ফির মারি, ফির দেখি যে আরেক জায়গা যা ভাসে। এরকম ভাসতে দেখা যাচ্ছে মারতে আমি দেখা যাচ্ছে জঙ্গলের পাশাপাশি গেছি, কখন আমি নিজেই করবেই না। আর তখন হট করে একটু মনে হলো, আমার বন্ধুই বলছিল যে মাছ মারবো ঠিকই আছে, একটা হুঁশিয়ার করে মারবি, যদি এক মাছ 3-4 বার করে মারিস কেটা, ওটা মাছ নয়, অন্য কিছু মনে করবো। তো এখন আমার মাছের লোভে যে আমার ওটা মনেই নেই যে আর কি এটা মাছ না অন্য কিছু, এত বড় মাছ। আর আমি ফির প্রশংসা করতেছি কোনটা, যে এত বড় মাছ যদি আমি মারি, বন্ধুকে দেখাবো যে এত বড় মাছ মারছি, দেখো বাইরে তো নিয়ে যাবো, দেখো কত বড় মাছ মারছি। এই লোভেতে আমি আর মারতে আগেই যা দেখি জঙ্গলের মধ্যে ঢুকি, জঙ্গলের আশপাশে গেছি, আশপাশের জঙ্গল, ওরা বলো তো মাছ গেছে। তো এখন চিন্তা করি, হট করে আমার কেন মাথা মানে গাও শিংড়ি উঠলো।
যে এতবার মাছ মারি, মাছ আমার লাগে না, নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে। তখন আপনার মনে চিন্তাটা আসলো? মনে চিন্তা হয়ে গেল, মনে চিন্তা করার সাথে আমার মনে করো শরীরের লোম শিংড়ি উঠলো, ভয়ে অনেক কাজ করলো। তখন আমি ভাবলাম এটা তো মাছ না, আর আমি এখানে আসছি কোটে, আন্ধারে মন্দারে কিছুই বুঝতেছি না। আর বাকি সবাই অন্যদিকে। এখন আমি ওখান থেকে বন্ধু বান্ধবের চা দেখি ডাকি, কেউ আমার শব্দ শোনে না। আচ্ছা, আওয়াজ করি কেউ জানে না। আমার তো ভয়ে মনে করেন টুটিমুটি শুকিয়ে গেছে। আমি যে এত জোরে আও করতেছি, মানে আয়ে বাড়াতেছে না, মানে আমি নিজে ইচ্ছা করি আও করতেছি, কিন্তু আওটাই বাড়াচ্ছে না। আমার ভয়েতে আওটা বাড়াচ্ছে না, এতে কিন্তু আমি মনে করতেছি খুব কাউলাচ্ছি। আচ্ছা, তারপরে কাউলেচ্ছি, আর আমি হলো ওই জঙ্গল থেকে পাশের দিকে পৌঁছাতেছি, যে আমি যে পাকে আসলে ওই পাকে যাই, ওই পাকে সে যাই, যেহেতু বুঝতেছি না আর বন্ধুগুলোকেও দেখতেছি না আমি এটা কোন জায়গা যাচ্ছি। ওখানে কিন্তু 7টা পিঠ থাকে। আচ্ছা, ওখানে 7টা পিঠ? হ্যাঁ, 7টা টিলে। আপনি কিভাবে জানেন? আমি ওখানে কিভাবে জানলাম, আমার বাপ দাদার আমল থেকে ওই জায়গাটা হলো পীর, মানে অনেক ভূত পেত্তানি থাকে, অনেক কিছু থাকে ওখানে। শুনছি যে এটা 7টা পীর থাকে। এই 7টা পীরের মধ্যে অনেক ভালো আছে, অনেকগুলো খারাপ আছে এই 7টা পীরের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের সমস্যা করে। তার কিছুদিন আগে ওই 7টা পীরের আশপাশে জমিতে হলো আজ 12টার দিকে ভুঁই চাষ করতে গেছিল। আচ্ছা, ওই জায়গায় যায় মেশিন আর স্টার ধরে না, এত স্টার দেয়, স্টার ধরে না। তো মেশিন নিয়ে থুইয়া ওই না বাড়িতে গেছি। তো এখন বাড়ির যাতে করতেছে বেড়া তুই বাঁচি গেলু, ওই ভয়তে আর আসে, যেই কথাটা কানো শুনছে ওই বলে বাড়ির মুখে দৌড়, আর আসে নাই। না আসিয়া পরে ওই মেশিন আর স্টার্টে ধরে নাই। পরে দিনের বেলা আসি মিকার টিকার দেখালে, কয় না তোমার তো গাড়ি অলরেডি ঠিক আছে। কয় না আমি 12টার পর এত স্টার দিয়ে গাড়ি আর ধরে না। তখন থেকে ওই লোক কি করছে, মানে বিপদ আর বাঁচি গেছে, আরও একটা সমস্যা করছিল। তখন ওই এলাকা থেকে ওই চাল ডাল তুলিয়ে ওই লোক কিছু দিয়ে একটা খাসির মাংস দিয়ে আবার ওই যে পোলা টোলা করে ওখানে তবারক দিছিল। তবারক দেওয়ার পরে ওই লোকটা ভয়ও খাইছিল, তো অসুখও ভালো হয় নাই। ওই তবারক দেওয়ার পরে ওই লোকটা অসুস্থ ভালো হয়েছে। তো যাই গল্প শেষ হয়ে গেল, আমার মাছের গল্পে যাচ্ছি। ওই ভয় খায়া তো আমারও অনেক সমস্যা হয়ে গেল। তখন আমি ওখান থেকে দূরে আসতে আমার মনে করেন অনেক সময় আসিয়ে আমার ম্যাচের কথা মনে হলো, যে আমার ম্যাচ ছিল পক্ট, ম্যাচটা বাই করলে না হলে হয়। আচ্ছা, তো কিছু দূর আগে এসে ম্যাচ বাই করি, ম্যাচও আমার জ্বলে না। এটা কি ম্যাচও জ্বলে না? ডিএসএলআই ছিল? হ্যাঁ, আচ্ছা, ওই তখন আমার হলো কাঠির ম্যাচ। ওই সময় তো কাঠির ম্যাচ, এখন তো ডিএসএলআই মানে অর্থাৎ হলো লাস্ট ম্যাচ লাইট এখন তো অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। আর তখন 12তলা ম্যাচ এলে তখন প্রচুর ছিল, আর ওই সময় ম্যাচও জ্বলে না। তখন আমি চিন্তা ভাবনা করে আসি বন্ধু করে কাউলিয়াতে বাড়ির মুখে রওনা দিলাম। আমি বন্ধুর খোঁজ আর পাই নাই। ওই সময় বন্ধুরা যে কুতি গেছে কাউলিয়ান দিয়েও শুনি নেই। পরে বাড়ির মুখে আসিয়ে মনে করেন আমি দাঁত নাকি পড়ে গেছি। দাঁত নাকি যখন পড়ে গেছি, আমার বাবার মায়ে বলে কি হয়েছে কি বললে ধরফস করি, তারা ফিরে উঠলো। উঠিয়ে দেখে তো আমি দাঁত নাকি গেছি। তখন আমার বাপ মায়েরা সবাই তো আতঙ্ক না গেলে কাউলাকালি শুরু, একেবারে বাবার একেবারে এটা করলো ওটা হলো। তখন আমার ছেলে কেন মাছ মারতে গেছিল, তাই দাঁত নাকি গেছে, তাই দাঁত খোলে না। আর তাই কেউ কয়ে বলে দাঁত তোলো চামচ দিয়ে এলো দাঁতটা খুলি দাও, কেউ কয়ে বলে হাত দেন না, হাতটা কাটি ফেলাবে, কেউ কয়ে পানি দেন, নাকে মুখে পানি দেন। তা আমি তো এটা বলতে পারি না। পরে হুশ হওয়ার পরে আমাকে জানালো। তারপর ওই সময়ের মধ্যে কিছুক্ষণ পর হুশ হলো। হুশ হওয়ার পর আমার কাছে এই গল্পগুলো শুনলো যে এই ঘটনা।
তখন আমার বাপে বলে, করছিস কি বাবা, তুমি ওই জায়গায় কিছু গেছিস, ওই জায়গাতে আমরাও যেতে পারি না, আচ্ছা আচ্ছা। ওই জায়গাতে আমরাও যেতে পারি না, তুই ওই জায়গাতে কেমনে গেছিস? কয় আম্মু আমি তো ওটা কিছু খাইনি, আমি তো একটা মাছে নিয়ে গেছি, আমার একটা শোল মাছ আমি মারতে মারতে গেছি, ওই শোল মাছের লোভে লোভে আমি গেছি, কিন্তু শোল মাছটা তো পাইনি, যা দেখি আমার আরা। জঙ্গল। কয় কি করছো কি, এটি তুমি গেছো বাবা, ভালোভাবে বাঁচিয়ে যাচ্ছ, তুমি যে বাঁচিয়ে যাচ্ছ এটাই তো বেশি। তখন কি করলো এলাকার মানুষ, এই মানুষজন পালা হলো, তখন একটা অসুস্থ একটা মানুষ হলে তো গ্রামের মানুষ পালাই হয়, অসুস্থ হয়ে গেছিল। তখন শুনলো এই ঘটনা, তখন কেউ কেউ বলে সুইয়ের পানি খিলাও, সুই ধুয়ে পানি খিলাও, কেউ কেউ বডি পুরা দিয়ে পানি খিলাও, আচ্ছা। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা। তারপরে সব দিল, তোমার খাওয়ার দিনে আমার তো খাওয়ার মনে হয় না, কেমন একটা মনের মধ্যে কেমন লাগে। তারপরে আমি খাইলাম, খাওয়ার পরে রাতে রাতে আমার গাও ধার কাপি জ্বর আসি গেল, সে জ্বর আর ভালো হয় না। তখন কি করলো, জ্বর ভালো হয় না, ওষুধপাতি খাই জ্বর ভালো হয় না। তখন আমাদের এলাকাতে এক কবিরাজ ছিল, তখন ওই সময় কবিরাজ হলো, নাম ছিল হলো, মনে আসতেছে না, যাই হোক কবিরাজটার নাম মনে হচ্ছে, নাম আমরা বাদ দিয়ে নাই যাই। আচ্ছা ওই কবিরাজের নামটা নাই বললাম, ওই কবিরাজের কাছ থেকে ডাক দিয়ে নিয়ে এসে গাওটাও ঝাড়ে দিয়ে তাবিজ তুবিজ দিল, দিয়ে দিয়ে বললো যে এটা খুব ভয় করছিল, এই কারণে এটা আসর করছিল। যাই হোক আমি তাবিজ টুবিজ দিলাম, আর হলো ফুকটুক দিয়ে দিলাম, আর কোনোদিন যেন এইদিকে হইলে সমস্যা না হয়, আর ওদিকে যেন না যায়। তারপরে গলায় একটা তাবিজ দিলাম, পানি পরা দিলে পানি খেলাম, আর এটা 4-5 দিন পরে আমার ওই জ্বর ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর তারপরে আর কিছু? তারপরে বলতে আমাদের তো এই ঘটনাগুলো হলোই। আর একটা গল্প ছিল, সেটা হলো আমাদের ওই জায়গায় তো অনেক বাঙ্গির আবাদ ছিল। আচ্ছা, বাঙ্গির আমরা সেই গল্পটা শুনবো। বাঙ্গির আবাদ ছিল, তার আগে আমরা আরেকটু শ্রোতাদের সাথে যুক্ত হই, যারা এই ভয়ঙ্কর ঘটনাগুলো শুনছেন মাহবুব ভাইয়ের কাছ থেকে। ঠিক মাহবুব ভাইয়ের মতো যদি আপনারাও স্টুডিওতে আসতে চান, গল্প বলতে চান, আপনাদের নাম্বারগুলো আমাদের টেক্সট করতে পারেন 01713484465, এই নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন আপনার নাম এবং ঠিকানা, সেই সাথে ফোন নাম্বারটা দিয়ে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত টিম আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া আমাদেরকে মেইল করতে পারেন আপনার ভূত BHOOTSARABELA@gmail.com, এই মেইলে আপনারা মেইল করতে পারেন, তাহলে আপনাদের মেইলগুলো আপনারা নিব। সেই সাথে মাহবুব ভাই যেটা গল্প বলছিলেন, মাছ মারার গল্প, তার বন্ধু এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনা, ভয়ঙ্কর একটা ঘটনা, অল্পর জন্য তিনি বেঁচে গেছেন এবং বুঝতে পারছিলেন, না হলে হয়তোবা সেদিন আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। এবং তার যে জ্বরটা 4-5 দিন স্থায়ী ছিল এই জ্বরটা। এবং আমরা তৃতীয় গল্পে যেতে চাই মাহবুব ভাইয়ের কাছ থেকে। এটা কার সাথে ঘটনা? এটা আমি ছোট একটা গল্প বলবো, আমাদের বা আমার আব্বুর সাথে ঘটনাটা। আপনার আব্বুর সাথে? হ্যাঁ, সেটা আমার আব্বু ওই সময় ছিল, আমাদের তরমুজের আবাদ ছিল। তরমুজ? হ্যাঁ, তরমুজের আবাদ ছিল। সেটা আপনার হলো যেমন 2000 সালের আগের ঘটনা। তখন তরমুজের আবাদ ছিল, আমরা তরমুজ অনেক সময় ভরতকালী বিক্রি করতাম, ঠাকুরবাড়ি মেলায় বিক্রি করতাম, ভরতকালী বিক্রি করতাম। আমি অনেক ছোট ওই সময়, কিন্তু ওই সময় অনেক থেলথেলি বাড়াতো, মানুষে বলতো কিন্তু থেলথেলি। থেলথেলিটা কি? থেলথেলি বলে আমিও তো কিছু জানি না থেলথেলিটা কি জিনিস। আচ্ছা আচ্ছা। থেলথেলিটা এমন ধরো আসমান দিয়ে বলে উড়ে আসে, থেলথেলি যারবার যায় পরে সেই থেলথেলি মনে করো অনেক কিছু ভয় টয় দেখায়। এরকম থেলথেলির কথা শুনিয়ে মানুষ, সবাই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেছে। দেখেন 2000 সালের আগের ঘটনা, দেখেন থেলথেলির একটা গল্প হচ্ছিল। তখন মানুষ ভয়তে আতঙ্ক লেগে গেছিল, বাড়ির থেকে বাড়ায় না, ভয়তে পারে না। আমরা যদি মুত্তারও বাড়াতাম, ভয়তে বাড়াতাম না, তখন আব্বা মা সাথে করে নিয়ে বাড়াতাম। আর মহিলাগুলোও বেশি ভয় করতো। তো ওই সময় আমার আব্বা হলো তরমুজের আবাদ করতো, তো
আমরা তো ভয়েতে যাই না, তখন তাই ওই বড় মানুষ না, তারা যায় বা তরমুজ পরোটা দেয়। তে ওই তরমুজ পরোটা আমি ছোট, তখন তো আমি তো অত কিছু বুঝতাম না। এখন তরমুজ পরোটা দিয়ে যা দেখি আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে গেছে, বাবা চলো দুইজনে যা থাকবো। আব্বু আমি যাব না, ওখানে যে সমস্যাটা আছে আমি যাব না। না আমি আছি না, সমস্যা নেই, চলো। তো এখন ওই ডেরার ওখানে কিন্তু তরমুজের আবাদ করলে কিন্তু ডেরা পোতা হয়, ঘরের মতো করা হয় ছোট করে। সে ঘরের মধ্যে থুয়ে আমার আব্বু যে ওখান থেকে যে তরমুজের ভুঁই দেখি বের হয়ে গেছে, আমি কিন্তু আর জানি না। তো এখন আমি ঘুমের মতো আছি, তো ঘুমের মধ্যে থাকতে ফট করে আমি চেতন পাইছি, দেখি আমার আব্বু আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, নাই। তা আমি তো শিক্ষিত দিয়ে একেবারে পাগলা হয়ে গেছি যে আমার আব্বু কই গেল ওই অত রাতে। নাই, কাউলেন দিতে আমার মনে করেন নেওয়া লাগিয়েছে। তো ভয়েতে আমি আতঙ্ক কাজ করতেছি এরকম। শিক্ষিত দিয়ে কাউলে দিছি। তখন আপনার বয়সটা কেমন ছিল? বয়স তখন আমার কম ছিল, তখন আমার বয়স ছিল 12-13। ওই সময় 12-13 ছেলেমেয়েরা অনেক কিন্তু ভয় করতো। এখনকার ছেলেপেলে ভয় করে না, এখনকার ছেলেপেলে অনেক সচেতন। হ্যাঁ হ্যাঁ। আর তখন ওই সময় 12-13 বছর বয়সে ছেলেরা অনেক ভয় করতো। তখন অনেক ছোট ছিল তারা। হ্যাঁ ছোট, আর তখন হাফ প্যান্ট পিন্ধিও বেড়াতো, তাও কিন্তু মনে করেন কেউ মাইন্ড করতো না কিছু। তে ওই ভয়তে মনে করেন আমি কাউলেতে মনে করেন দাঁত নাকার অবস্থা এরকম হয়ে গেছিলাম। তখন আমার আব্বু ওই ভুঁইয়ের মাথার থেকে দৌড়িয়ে এসে দেখে যে বেড়া তো আমার নেশপেশা হয়ে গেছে। তখন আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার তরমুজের ভুঁইয়ের আশপাশেও কিন্তু ওই যে আমি কিন্তু এও দেখছিলাম, একটু আলোও দেখছিলাম। আলো দেখছি? হ্যাঁ। আচ্ছা। ওই আলোটা যে কি আলো আমি সেটা বুঝতে পারছি। ওই আলো দেখে ভয়তে আর আতঙ্ক লাগছিলাম। তখন তো এমনি শুনছিলাম থেলদেলি, আরও তো ভয়ে কাজ করছিল। বাসায় আসি তো ওষুধপাতির মধ্যে ভয়েতে ওই তখনকার আমবলে বলছিল না যে সুইয়ের পানি খেলেও এটা ওটা পানি খেলেও ভয় করছে যেহেতু কাটি যাবে। তখন ওইভাবে খাসি খাওয়া দাওয়া, তারপরও ভালো হয়নি। যখন ফকির পাকড়াই দেখছি তখন তাবিজ টুবিজ দিছে, হয়তো ফকির এটা ওরা দিছে, দিয়ে পানি পরা দিছে, খাওয়াটার পর ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। আমার আজকের বক্তব্য এই পর্যন্ত শেষ। আচ্ছা, মাহবুব ভাইকে আমরা ধন্যবাদ দিতে চাই, এত ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন আজকে। এবং তার প্রথম ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল, সব থেকে ভয়ঙ্কর ছিল। এবং তারপর তার সাথে এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা, এবং তারপর তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলেন। এবং এই তিনটা ঘটনা শুনছিলাম। এবং তার সংগ্রহে আমরা জানি মাহবুব ভাইয়ের সংগ্রহে অনেক ভৌতিক ঘটনাগুলো আছে। এবং আমরা এরপরে মাহবুব ভাই আরেকটা ঘটনা শেয়ার করবেন আমার অনুরোধে, এবং সেই সাথে মাহবুব ভাইয়ের সেই ঘটনাটা শুনবো। এবং শুনতে শুনতে হয়তো বা আমরা আজকের মতো বাড়ি ফিরবো। তার আগে মাহবুব ভাইয়ের কাছে যাবার আগে আমরা কিছু কমেন্টস পড়তে চাই। আমাদের সাথে কারা কারা আছে আপনারা শুনতে পাচ্ছেন 99.8 FM এই মেগাহার্টজে আপনারা শুনতে পাচ্ছেন। এবং সেই সাথে আমাদেরকে শোনা যাচ্ছে ওয়েবসাইট থেকে www.radiosharabula.fm, অথবা আমাদেরকে অ্যাপ ইনস্টল করে আপনি শুনতে পাচ্ছেন। কিন্তু আমরা একটু দেখতে চাই আমাদের সাথে এত সাহস আপনার, মানুষকে ভয় লাগছে আর আপনার ভালো লাগে এরকম কিছু অপূর্ণ চাহা জাহিদ বলেছিল। আমাদের সাথে আছে ফিরোজ আহমেদ, আমার বাসায় স্কেচ ইনের সামনে আমি গেছিলাম রেডিওতে, ধন্যবাদ। আমাদের সাথে যে সকল দর্শক আপনারা আছেন, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে আছেন হাসান পারভেজ আমাদের সাথে ছিলেন শুধু সিরাজগঞ্জ থেকে। শাকিল আহমেদ, খুব ভালো লাগছে গল্প, ধন্যবাদ। আমাদের সেই সাথে কালীর বাজার থেকে শাকিল আছেন। ভাইয়া সরকারতারি থেকে শুনছি, সাগর আমাদের সরকারতারি থেকে শুনছিল। আমাদের সাথে ময়নুল সদর থেকে আমাদের যুক্ত আছেন, এবং সেই সাথে প্রত্যাশা যুক্ত ছিল।
অনেক মানুষ আমাদের সাথে কিন্তু আজকে যুক্ত হচ্ছে এবং তাদের মন্তব্যগুলো পাঠাচ্ছে। আমরা যেটি বলছিলাম যে আমার অনুরোধে মাহবুব ভাই আরও একটা গল্প শোনাবেন। আমরা অফলাইনে মাহবুব ভাইয়ের কাছ থেকে অনেক গল্প শুনি। মাহবুব ভাই এরকম আমাদের যেতে যেতে অনেক ঘটনা আমাদেরকে শেয়ার করেন। আজকে যেহেতু আমরা অনিয়ারে বসছি এবং এই স্টুডিওতে মাহবুব ভাইকে আজকে হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছি, যেমনটা মেঘনা চাইতে জল, আমরা তেমনটাই মাহবুব ভাইকে পেয়েছি। মাহবুব ভাইকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমাদের সাথে এরকম তার সাথে ঘটে যাওয়া, তার কাজিনদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করছেন এবং দর্শক শ্রোতারা যারা দেখছেন তাদেরকে ভয় উপহার দিচ্ছেন, ভয়ের ফিলটা পাচ্ছে। আমরা এবার মাহবুব ভাই এবার কার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবেন? ঘটনা একটা গল্প আমাদের সাথে আছে হয়েছে। আচ্ছা, সেই ঘটনাটা আমি আমরা শুনতে চাই। এটা ফকিরের সাথে আমি গেছিলাম। এটা নিশ্চয়ই ভয়ঙ্কর ঘটনা একটা হতে চলছে, আপনারা শুনতে থাকেন। আমি এক ফকিরের সাথে আমি গেছিলাম। সে ফকিরটার নাম বাবলু ফকির। ফকিরটার নামই ছিল বাবলু ফকির। আচ্ছা আচ্ছা। এই বাবলু ফকির অনেক জাননেলা। তা আমাদের এলাকার আশপাশে অর্থাৎ পাঁচপাড়া নামে একটা জায়গা আছে, ওই জায়গা চরবপুরে একটা ছেলে মারা গেছে। ওনারা 4 ভাই ছিল, আচ্ছা তার এক ভাই চরবপুরে মারা গেছে। তো এখন ফকিরে বলতেছে যে চরবপরা মরা মানুষের মাথা নিয়ে আসবো আমরা। বল না ভাই আমি যাব না, কয়ে চল চল আমার সাথে। তো বয়সটা তখন কত ছিল মাহবুব ভাই? তখন বয়স ছিল আমার হলো 18-র মতো এরকম, যুবক সময়, একদম যুবক। হ্যাঁ। তো ওই বাবলু ফকিরের সাথে মিল তো, অনেক সময় চলাফেরা করি, যাওয়ার কয় আমি যাই, ডাকলে উনিও আসে। আচ্ছা আচ্ছা। তো উনি যে এই কামটা করবে কিন্তু আমি জানতাম না, আমার ডাক দিনে যে এই সময় এই কথাগুলো বলতেছি। তো এখন না যায় তো পারতেছি না। তো অনেকজনের কাছে গল্প শুনছি ফকিরের সাথে বেড়ালে কি হবে, চলো দেখি যাই। এটা মনের একটা সাহস। আর ওই সময় 15, 16, 18 বছর বয়সে একটা তো তখন একটা ভয় তেমন একটা কাজ করে না, তখন একটা যুবক, তখন যুবক বয়স, তখন মনটা করে চলো যাই দেখি কি হয়েছে, দেখি এত গল্প, তখন আমি নিজে দেখি একটু কেমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ। তো এখনই বলতেছে ভাই শোন আমার সাথে যাবি ঠিক আছে, কিন্তু ঘটনা হলো ভয় করা যাবে না। ভাই আমাকে তো হলে দেখলে ভয় লাগে, এটা মরা মানুষের কাল্লা কাটবেন, তা আমাকে তো ভয় লাগার কথায়। কয় না ভয় করবো না, তুই খালি জুত করে থাকবো, সব যা করা আমি করব। তো এখন ফকির বলতেছে, বাবলু ফকির বলতেছে মাহবুব শোন, তোর আমি গাওটাও ঝাড়ে দিচ্ছি, বন্টন করে দিয়েছি, আর একটা জিনিস আছে, এটা তুই জিভের তলে রাখবি। আচ্ছা। এটা ডাল, কোন গাছের ডাল আমি তো অত কিছু জানি না, তা আমাকে ওই ডালটা দিছি। ওই ডালটা আমি জিভের তলে রাখছি, বা জিভের তলে যে কোনো মুখের ভিতরে রাখছি, রাখিয়া আমাকে এগুলো তেল দিছে, সর্ষের তেল, এগুলো পরিয়ে বাড়িতে করে দিছে। দিয়া কছে এই তেলগুলো একটু হালকা করে দিয়ে গায়ে মাখছি। ওই ফকিরও মাখলো, মাখিটা গিয়া ব্যাগের মধ্যে ফকিরে এখন হলো দাও নিছে, অর্থাৎ হলো কাঠের মতো হেভি চিনচিন করা ধার। ওই মানে ওই চাকুটা বা ছোড়াটা কাগজ দিয়ে পেঁচে নিচ্ছে যেন কেউ না দেখে, নিয়ে গেছি। তো এখন চরবপরা লোকের পাশে কিন্তু অনেক সময় কিন্তু পাতারও তো মাটি দিয়ে এলে ভয় করে যে মাটি দিয়ে কেউ হয়তো কাল্লাটা তুলে নিয়ে যেতে পারে, তারা কিন্তু ওই সময় কিন্তু পওরাও আঁকে। তা আমরা যাই, যা দেখি পওরা দিয়ে আছে মানুষ, আমার তো তাহলে চুরি করা হচ্ছে না ওটা। তখন আশপাশে আমরা বসে থাকি, হয়তো পান টান খাই, আমি তো বিড়ি সিগারেট খাই না, উনি বিড়ি খায়। আচ্ছা, তখন রাত কয়টা বাজে? তখন রাত বাজে 12টা 1টা বাজে, 12টা। মানুষ পহরা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই লাশটা পহরা দিচ্ছে। কতদিন হলো মারা গেছিল আপনারা যেদিন গেলেন? আমরা যেদিন গেছি সেদিন যেদিন মাটি দিছে তার পরের দিনই আমরা গেছি। পরের দিনে আপনারা গেছেন? হ্যাঁ। আর ওই লাশ পরের দিন বা 3 দিনের মধ্যে নেওয়া লাগে। এরপরে যা লাশ নিলে কিন্তু ওটা কাজ করবে না, ফকির ঘরে ধর্ম ওটা। আচ্ছা আচ্ছা। তা আমি যাই,
তো এখন যারা মাটি দিয়েছে তারা তো একটা ভয়ের মধ্যে তারাও থাকে যে কেউ যদি এসে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তারা একটা ভয়ের মধ্যে থাকে না, তারা মাঝে মধ্যে ওই লাইট দিয়ে ফলো করে, দেখে। দেখে। তখন করলো কি, আজ দুটে আর দুটোর ওই দিকে আমরা তো বেলা ওই জায়গাতে ছিলাম, 2টা পর্যন্ত দেখলাম ওই জায়গাতে লোক নাই। আর তখন দেখলাম 12টা পর্যন্ত গ্যাঞ্জাম থাকে মানুষজন না, 1টা 2টার মধ্যে লাইট ডুইট মারে, দেখলাম নাই। তো চিন্তা করলাম তোর ঘুমাচ্ছে বা চল এই সময় এখন যাই। তা আমি চলেন, আমি গেলাম। আর আমি ওই বাবুল ফকরে বললাম যে ভাই আমি কিন্তু ভয় করবো না। তো হ্যাঁ ভয় করবি কেন, তুই কেন ভয় করবি, আমি তো আছি। আমার তো ভয় লাগতেছে ভাই যাতেই, মানে মনে সাহস করে আমি চলে যাচ্ছি। কিন্তু অর্ধেক ঘাটে আমি বলতেছি ভাই আমার কিন্তু ভয় লাগতেছে, আমি যাবো না, মৃত মানুষ যাবো না, মানে আমি তোর গা বন করে দিছি। আচ্ছা আচ্ছা, মানে ফকরির তো দ্বিগুণ সাহস, ওই বিষয়গুলো ওদের পারদর্শী না, তারপরও কিভাবে আপনার কি ভয় তো করলে লাগা হবে। স্বাভাবিক। কিন্তু আমার ভয় লাগতেছে ভাই, আমি যাব না, হয় না সাবু ঘাট, আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আসি না। তুই খেলে ওই যে তো ওষুধটা দিছি দাঁতের মধ্যে বা যে কোনো জায়গায় জিভের তলা রাখবি, কোনো বিল ফেল দিবি না। আর হলো তেলগুলো ফেল দিবি না, তেলগুলো ফেল দিবি না। তো ঠিক আছে চলো দেখি কি হয় হবে, আল্লাহ দেয় সাহস করে যাই। তো গেলাম হলো প্রায় 2টার দিকে, যাদের কোনো লোকজন নাই। তো ওই কোদাল নিছি, কোদাল দিয়ে ওই মাটিগুলো সরালো। আপনি সাইডে দাঁড়িয়ে আছেন? আমি কব্বরের পাশে, অর্থাৎ কব্বরের 2 হাত ফাঁকে আমি দাঁড়াইছি, আচ্ছা। মাটিগুলো চটকাচ্ছি। তো ওই মাটিগুলো চটকাতে আশপাশে একটা সাউন্ড পাওয়া যায়, গ্যাংরানি সাউন্ড পাওয়া যায়। মানে গ্যাংরানি অর্থাৎ হলো কান্দাকাটি, অনেক সমস্যায় মানে বোঝা সাউন্ড পাওয়া যায় আশপাশে। তো আমার মনে মনে একটু ভয় লাগতেছে, অর্থাৎ শরীরও শিংড়ি উঠতেছে, ডর লাগতেছে। তো এখন ও ফকরে বলছে যে কোনো ভয় করবি না, কোনো ডর লাগবে না, মুই আসুন, টেনশন করিস না তুই। আমার টেনশন মত ধরিয়ে গেছে এটা, মনে মনে আমার খালি টেনশন ধরিয়ে গেছে এটা। তো এখন খুঁজতেছি, খুঁজতেছে উপরে চড়াইটা, অর্থাৎ তালাইটা বাইয়া না, তো ওই তালাইটা বাড়ি খেয়েছি, বাড়ি খেয়েছে। তালাইটা যেই বাড়ি খেয়েছে তালাইটা গ্যাং রয়েছে, মানে তালাইটা অর্থাৎ কাউলি ওঠে, অর্থাৎ তালাইও কিন্তু কাউলি ওঠে। মাই গড, এটা আপনি নিজে হ্যাঁ আমি নিজে দেখছি। তারপরে আমার বললো যে তুই হলো ওই যে তেল একটু ছিটে, তেলগুলো একটু কবর উপর দিয়ে ছিটে, ফাঁক ফাঁক ছিটে, আচ্ছা তাহলে কিছু আসবে না। হ্যাঁ তালাইটা চটকে ওইদিকে ফেল দেয়, আবার তালাইটা চটকে এসে আবার ওই কবর উপরে পড়ে। তালাইটা চটকা দিয়ে এসে আবার তালাইটা এসে ওই কবর উপরে পড়ে, কবরের উপরেই পড়তেছে। কবর উপরে বসে ঢাকি ধরে। আচ্ছা, তখন ওই লোকে ফির কি করলো, ফির সুরুডে পড়লো আমাদের কবরেজে, সুরুডে পড়ে থামলো। থামার পরে আবার হাত লাগুলে সরায় ওর কবরের মধ্যে আওয়াজ আসতেছে, গ্যাংরানি আওয়াজ, কাউলানি আওয়াজ। আমার তো আরো মনে করেন টুটি মুটি শুকিয়ে গেছে, গাও থত্তর করে কাঁপতেছে। এখন কবরেজে বলছে তেল যেন পড়ে না, তেল বলে কিন্তু অবস্থা খারাপ আছে। আচ্ছা, তো এখন আমার ভয়ে আমার তেলে পড়তেছে কি, আমার ভয়ে আমার টুটি মুটি শুকিয়ে গেছে, আমার গাও থরথর করে কাঁপতেছে। কাঁপা স্বাভাবিক। এখন আমি কি করি, হয় তো এখন ওই লোকের এত সাহস, হাতলাগুলো নামে না দিয়ে একে চুলের মধ্যে খপ্পত করে ধরেছে মাথা। আচ্ছা, চুলের মোড়া খপ্পত করে ধরার সাথেই ওই তালায় চটকি এসে ওই কবরের উপরে ওই ফকরের গায়ের উপরে ঠাই দিচ্ছি। আমার ফির বলছে যে ভাই তুমি কিন্তু যত কিছু হোক, যদি কিছু আসে তুই এলো তেলগুলো ছিটে মারবো, তেল ছিটে মারবো। তে এখন ওই কবরেজের গায়ের উপরে জমা এলো পড়ছে, আমার ভয়তে মনে কর তুই দৌড় মারার ইচ্ছা করতেছে। তো এখন মনে কর দৌড় মারে ধরছি, মানে তেলগুলো ফেল দেয়নি, তেল বাদ দিয়ে আমি দৌড় মারে ধরছি। আচ্ছা, তো এখন ওই কবর মধ্যেই কমানেছে, এ দৌড় মারিস না। তখন আমি কি করি, দৌড় মারি আল্লাহ তো ফির মরে গেল নাকি এরকম মনে করতেছি। আচ্ছা আচ্ছা, ফির ঘুরে যাচ্ছে, ভয় হতে আমার টুটি মুটি শুকে, মানে তারপরও মানুষটাকে বাঁচানোর জন্য বাঁচানোর চিন্তার জন্য আসতেছেন, তেল ফেলে দেয়নি আর। তখন ওই তেলটা নিয়ে ফির ছিটা মারার সাথে সাথে আবার তালাইটা আবার মিশে সরে গেল। আচ্ছা, সরে যাওয়ার সাথে
ওই আবার অন্ধকার হয়ে গেছে না ওখানে, ওই আর কাল্লা কাটা টের পায় না যে কোটে কাটতেছি। আচ্ছা পরে ওই তালাইটা যখন সরিয়ে গেল, পরে চোট মারলো, চোট মারার সাথেই কাল্লার খালি কাউলে খালি মাছ মেজি ও মা ও আবু এঙ্গে মানে দুনিয়ার অভিনয় লাগাইছে, ইয়ে করতেছে। করার পরে ওই যে তালাইটা মানে তালাইটা তো সরিয়ে গেল, ওই আবার ব্যাগের মধ্যে নিচে ওটা আচ্ছা, কাটিয়ে ব্যাগের মধ্যে নিচে, মাথাটা ব্যাগের মধ্যে নিয়ে- হ্যাঁ ব্যাগের মধ্যে নিয়ে উঠিয়ে আবার এখন তালা এখানে কোনো মতো করে এনে দিয়ে মাটি চটকি দিয়েছে হালকা মতো, কোনো মতো লাগাই নেই, তেমন মাটি দেয়নি। তো এখন ঘটনা হলো আমাদের ভয় লাগে গেছে, আমি তো এগুলো কিছু করি নাই বেশি, থাকি দেখছি, এলেই দেখি আমার ভয়েতে আর মনে করেন আতঙ্ক হয়ে গেছি। ওইখান থেকে আস্তে আস্তে আসি আশপাশে মনে করেন কাউলে গলি শব্দ আসতেছে, খালি শব্দ, মানে এই পাখি কান্দি মেরেছে, ও পাখি কান্দি মেরেছে, মানে দুনিয়ার কান্দাকাটি শব্দ। তো ওই কুবরেজও ওর ভয় করে না, আবার ভয়ও করে, এত যে ভয় করে না তা না, কিন্তু ভয় মনে মধ্যে করে, যে তাঙ্কা তো আমি কোনোদিন দেখিনি। তো আমার এই কথা যখন কইছে তখন তো আমারও টুটি মুটি শুয়েছে, আচ্ছা কি বেন হয়, আমার হাত থেকেও তেল সময়তে পড়ে গেছিল, মানে মানে কোটোটা পড়ে গেছিল, গপ করে তুলছি যে তেল পড়লে তো আমার সমস্যা, বিবাদ আসবে আমার কাছে, আর কাঁচার পানি আর। তখন তেল টুলগুলো নিয়ে বলে তেল সহকারে ওই কাল্লাটা সহকারে নিয়েছি না, আমার কাল্লার পাশে মনে করেন পেছন থেকে সাউন্ড আসে যে আমাকে ছাড়ি দে। তো এইভাবে করতে করতে আমি মনে করেন আসলাম, আসার পরে আমাকে বললো যে ভাই তুই ভয় করে নেই, মানে আমি ভয়েতে টুটি মুটি শুকিয়ে গেছি, এটা তো স্বাভাবিক মানে আমার গাও জ্বর আসি গেল। তখন ওই লোকে বললো যে শোন ভয় করিস না, এখন আমি কি তুই এত রাতে তুই আর বাদ যাস না, কয় বাদ যাও না, মানে মোর বাপ মা এমন করে ডাক পেয়েছি খুঁজবে নিয়েছি বোধ হয়, কয় না তুই বাদ গেলেও তুই ঘুমার পাবো না আজকে, বলে কে তোর কাছে অনেক উপদ্র করবে তোর সাথে, বল তাহলে কি করিম তাহলে, তুই তাহলে যে মোর কাছে থাক। কি করি হয়, ভয় তারা সে এখন থাকা লাগে। তখন থাকলাম ওনার কাছে, থাকিয়ে উনি হলো ছুরু টুরি দিয়ে বাড়ি টাড়ি বন্টন কই টরিয়ে ব্যাগের মধ্যে, ব্যাগের কালার মনে করেন শেখা মানে কলা কাটলে কেমন একটা দেখে তো আমারও আর ভয়তে আতঙ্ক হয়ে গেছে, আমি কাল্লা দেখিয়ে ওই কাল্লাটা ওই পরে করলো ওষুধপাতি করবে নাকি, কাল্লা দিয়ে অনেক কুবরেজি করলে কুবরেজি খাটে। তখন আমি বাড়িতে আসলাম, আসে আমার গাওটাও ঝাড়ে, পরের দিনে আমাকে ঝাড়ে, সেই রাতে আর কিছু ঘটেনি। পরে ওই রাতে আমাকে ভয় করে বলতে কি আমাকে বাড়ি টাড়ি বন্ধ করিয়ে অনেক কিছু করছে, অনেক বাড়ি বন্ধ করা আছে, আমাকে তো আর বাড়ি নিজের বাড়ি যাওয়ার দেয় নাই, তো ওনাদের বাড়িতে আমাকে রাখছে। আঁকার পরে ওই ঘরের আশপাশে অনেক কিছু তাবিজ তুবিজ এটা ওটা ফকির পানি সব কিছু পড়া, তারপরেও কিন্তু বাইরে থেকে সাউন্ড শোনা যায় যে গ্যাংগানি সাউন্ড, কিন্তু অন্য মানুষের শব্দটা শুনতে পারে না, কিন্তু আমি শুনতে পারি সেটা। আচ্ছা, তারপরে ওই আমাকে অনেক কিছু দেওয়ার পরে ঘরে তার লাইট নিবে নেই, সেদিন ঘুমো তেমন হয় নাই। পরের দিন সকালবেলা চোখ খাই লাল সেরকার হয়ে গেল, বাড়িতে গেলাম, বাড়ির যাকে আরে তুই চোখের এত লাল গা কি হয়েছে তোর, কয় না কিছু হয় নাই, কয় যে ও মুখের বাদ গেছিলাম না, অনেক রাতে ঘুমাইছিলাম তো। আচ্ছা, অনেক রাতে কি ঘুমাইছি, কি করছিস এখন বাড়ির যার একজরা, কি বলি এখন, কি বল তুমি, বলার তো কথাই নেই, এখন মিশা কথা না বললে তো বের হয় না, তো না তো মারা মারধর করে ওই সময়। তখন হলো যে ওই ভাইয়ের বাসায় ছিলাম, বাবলু ভাইয়ের বাসায় ছিলাম, ওখানে তাই হলো খেলাধুলা লুডো খেলছি, এটা খেলছি, তো মেলা রাত হয়ে গেছে, এইভাবে করে মিথ্যা কথা কাটে দিলাম দিয়ে আজকে। আর পরে পর্বত থেকে আমার গল্প শেষ। আচ্ছা, তারপর বাবলু ভাইয়ের ওটা দিয়ে কি করলেন আপনার? বাবলু ভাই ওটা দিয়ে আমাকে বলছে যে এটা দিয়ে যদি আমি যে কোনো কাজে যাই, ফকরেলি কাজ হোক, যে কোনো যন্ত্র মন্ত্র কাজ হোক, যেখানে যে পাতা খেলা হোক, ওই সময় কিন্তু পাতা খেলা ছিল খুব। আচ্ছা আচ্ছা, ওই সময় কিন্তু পাতা খেলা খুব ছিল, ওই মরার মাসে পরা কাল্লাগুলো যদি নিয়ে যায়, ওই কাল্লাটা কিন্তু শুকায়, হ্যাঁ হ্যাঁ, একদম মাথার খালি হাড্ডিটা নিয়ে শুকায়, সব চুল টুল ফেল দেয়, মাথার হাড্ডিটা নিয়ে শুকায়, আর ওই চুলগুলো দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করে, কারো কারো কুফুরিয়ে কাজ করে না গুলা, তাবিজ এটা ওটা সেলে করা যায়, কিন্তু তাই হলে ভালো করে রাখছে। আর এই জিনিসটা নিয়ে যা পাতা খেলা
বা আপনার হলো অন্য অন্য তাবিজ তাবিজ যদি লুকরি কাউকে দেয়, দেখা যায় ওর হলো মাথার একটু হাড্ডি চেঁচিয়ে ওই তাবিজের খোলে মরে ও আচ্ছা আচ্ছা। দিয়ে এইরকম ধরনের ওষুধপাতি করে। আচ্ছা, এই যে আপনি কেটে নিয়ে আসলেন, হ্যাঁ। বাড়িতে গেলেন, এরপরে আপনি যেহেতু এর সাথে সম্পৃক্ত ছিলেন, এর মাঝে আপনাকে কোনো উপদ্রব বা কোনো ভয় ভীতি দেখানো এরকম কিছু কি করছিল? ভয় কিছু দেখানি, সেই দিনই তো আসার সময় যে ভয়টা আমি পাচ্ছি, ভয় পাওয়াতে তো আমি আতঙ্কিত হয়ে গেল। পরবর্তী ওই ভাই খালি আমাকে একটা সাহস দিছে যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপরেও আমার ভয় তো ভিতরে ছিলই। এর পরবর্তী কোনো দিনে কি আপনার ভয় দেখায় নাই, কিংবা পরবর্তীতে আপনি ভয় যে- আমি আর দেখি নাই বলতে, আমার ওই কথাটা আস্তাঘাটে গেলে আমার খালি মনে হয়, মনে হয় এই যে এখনো আপনি রাত মনে হয়। 1টার দিকে মনে হয় বাড়িতে যান প্রতিদিন? মনে হয় যে ও ফাঁকে কি মানে আসবে এলা। পরবর্তী থেকে আমি একলাই আর হাঁটি না, প্রায় 1-1.5 মাস আমি একলাই আর কোনোদিন বাইরে বাইরে নি, একা একা হাঁটেননি? একা একা হাঁটি নাই। কাকুর সাথে নিয়েছি, যে বাইত গেছি না, কাকুর সাথে করে নিয়ে চলাফেরা করছি, কিন্তু একলাই বের হই নাই। একলাই যখনই বের হইবার চাইছিলাম না, তখনই কি ওই কথা। আলো কি একটা মনে হলো যে কি কান্দি মেরেছি, এরকম একটা মনের মধ্যে জাগে, ওই কথাটা মনে পড়ে। আচ্ছা আচ্ছা। তখন আমি ওই কাকু বন্ধু বান্ধব ছাড়া বাই হয়নি, বা বাড়ির থেকে মা বাবা ছাড়া কোনোদিন আস্তে আস্তে বাই হয়নি। সন্ধ্যা না গেলে বাইরে শুচ্ছি, উঠলে আর বেড়াই নেই। এরপরে তারপরে ওই দিনে যে ঘটনাটা হলো, এলাকার তো হয়ে পড়ে গেল যে কেটা এই কামটা করলো। আচ্ছা, তখন আপনাদের এত রাতে কেটা এই কামটা করলো, আচ্ছা কেটায় কাল্লার দরকার পড়ে নিয়ে গেল। এখন এই যে তো বান্দরে যে নিয়ে গেছে, ওই তো মনে করেন নুকি টুকি থুইছে। আপনিও যে ছিলেন, আপনার কিছু মনে হয়নি তখন যে আমাদের দিকে আসতে পারে কিনা যদি ধরা পড়ে? এলা আমার তো ভয় তো একটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়, যেহেতু এবার তো ফকির নাই, বাবুল ফকির তো আছে, এই এই কামটা করতে পারে কি না। তখন ওইদিকের এলাকার লোকে বললো যে এর বাড়িতে তল্লাশি নাও, আচ্ছা আশপাশে ওই দিয়ে আসে। তে আমাকে ওই সময় পরের দিন কয়, কে রে তুই কুড়ে গেছিলু? আমার ওই বাবলু লোকের সাথে তো না পরিচয়, মানে সবসময় বেড়াই, কে কুড়ে গেছিলু? কয় না, বাবলু ভাইয়ের বাড়ি না, গোসল করছি। কে তুই যেদিন আসলু সেদিনই গিয়ে একটা ঘটনা শুনলাম। এরা বলে কি, কয় সেদিনই ওই মুখের বাড়িতে একটা লাশ হারায়, মাথা নাই। কয় না, এখন ওরা না শিখে তো করা সারা বুদ্ধি নাই, ওখানে যদি ডাইরেক্ট কই তাহলে আমার কথা ডাঙ্গে ধরে বাইরে গেল দুজনারে তো সমস্যা। সমস্যা। এখন ওই জিনিসটা যে নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু এমনভাবে জায়গা থুছে, ওর বাইরে গেলেও কেউ খুঁজে পাবে না, সেইভাবে যত্ন করে রাখছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই বাসনা টাসনা, গন্ধ বাসনা যে হবে না, এর জন্য ওই মেডিসিনও যে সেট করে রাখছে, যে যেন গন্ধ যেন না বাড়ায়। আচ্ছা, এইভাবে যাই হোক, যারা এলে করে তারা এলে পরে ভালো কি ওই গুণ মাথাটা জানে। কোনো একদিন আপনার চোখে ভাসছিল? কোনো একদিন কি আপনি হ্যাঁ, খালি আমার তো দেখছিলেন কোনো অনেক ওই যে- সময় লোকজন মারা গেলে আমার ওই জিনিসটা মনে পড়ে, আচ্ছা যাই হোক, মনে পড়ে মনে কিন্তু পড়ে। এই তখন যে- একটা ভয় কাজ করে যে বললেন কিছুক্ষণ আগে যে পাতা খেলা কিংবা ফকরেলের সময় নিয়ে যায়, হ্যাঁ। কোনো পাতা খেলায় কি আপনি ওই মাথাটাই দেখছিলেন আপনার সাথে? হ্যাঁ, ওই মাথা নিয়ে যায়, ব্যাগের মধ্যে করে নিয়ে যায়, মাথাটা বাই করে যায়, পাতা ডাকে। তখন আপনার তো মনে হয় তখন যে- ওই মনে হয় যে এই মাথা নিয়ে যায়, তো আমি মনে করো কি ভয়ের মধ্যে ছিলাম। আচ্ছা, এই হ্যাঁ। বাবলু কি যেন নাম বলছিলেন? হ্যাঁ, বাবলু। উনি ফকির কি আছে এখনো বেঁচে না, আছে? বাবলু মারা গেছে। কেন ফকির মানুষ বেশি দিন টেকে না, কেন অনেক ধরনের সমস্যা। ফকির মানুষ আসলে বাস্তব বেশি দিন টেকে না, কেন অনেক ভালো কাজ মন্দ কাজ সব কাজের সাথে জড়িত থাকে, তো হুম। এলে লোক থাকে না বেশি। আচ্ছা, খুবই চমৎকার ঘটনা বলছিলেন আজকে। মাহবুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জানাতে চাই। বক্তব্য শেষ। মাহবুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 4টা ঘটনা শেয়ার করলেন। 4টার মধ্যে শেষের ঘটনাটা আমার অনুরোধে মাহবুব ভাই বলছিলেন, এবং এই ঘটনাটা এত ভয়ঙ্কর ছিল যে আমার গায়ের যে লোমগুলো আছে এগুলো শিহরিত হচ্ছিল, লোমগুলো দাঁড়িয়েছিল। আসলে এই যে নিজে মাহবুব ভাই যদিও তখন যুবক বয়স ছিল, এখনকার হয়তো বা যুবকরা এরকম শুনলেও হয়তো বা ভয় পাবে, ওইটা তো যাওয়া অসম্ভব ব্যাপার। তো আমরা এই বিষয়গুলো আমরা যারাই আছি, আমরা এতটাও আমরা ইয়াতে যাব না। হয়তোবা তার সাথে ফকির ছিল এবং তিনিও একজন সাহসী ব্যক্তি, যার জন্যই হয়তোবা তিনি ওই কবরে গিয়ে লাশটা কেটে নিয়ে আসতে পারছেন এবং পিছু পা হবে এরকম। তারপরেও যে মানুষের জীবন বাঁচানোর জন্য মাহবুব ভাই আবার ওখানে গিয়ে তেল ছিটা দিলেন,
এবং পর মুহূর্তে তারা লাশটা কেটে নিয়ে আসলেন। ঘটনাটা কিন্তু বিশাল ঘটনা একটা এবং ভয়ঙ্কর ঘটনা। আশা করছি আপনাদেরকে একটু হলেও আজকে ভয় পাইয়ে দিতে পেরেছি আমরা। ওপাশ থেকে আজকে সহযোগিতা করছিলেন ক্যামেরায় শাহাদুল আলম, এবং আজকে আপনাদের সাথে আমি প্রেজেন্টেশনে ছিলাম নিশান মণ্ডল। সেই সাথে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে 4টা ঘটনা শেয়ার করলেন, ভয়ঙ্কর 4টা ঘটনা মাহবুব ভাই। এবং সবসময় মাহবুব ভাইয়ের সাথে আমাদের চলাচল হয়, এবং এই যে কিছুক্ষণ পরেই আমাদেরকে এই যে 11টায় আমাদের যখন অফিস ক্লোজ হবে ঠিক তখনও মাহবুব ভাই আমাদের পৌঁছায় দিবে, এবং সে কিন্তু যাইতে যাইতে রাত 12টা 12:30 বেজেই যায়। তার কাছে আমরা ভয়ঙ্কর ঘটনাগুলো শুনি, অফলাইনেও আমরা মাঝে মাঝে শুনে থাকি মাহবুব ভাইয়ের কাছে এরকম ঘটনা। আজকে আমরা তাকেই স্পেশালভাবে বলবো যে স্পেশালভাবে তাকে ডাকা এবং তার কাছ থেকে আজকে শোনা। ধন্যবাদ মাহবুব ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছিলেন এবং শুনছিলেন রেডিও সরাবেলা 99.8 FM এর সাপ্তাহিক আয়োজন ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবেলা, এবং এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রাতুল এটাতে থাকে। আজকে রাতুলের অনুপস্থিতিতে আপনাদের সাথে ছিলাম আমি নিশান মণ্ডল। অতটা ভয়ের যে ঘটনাগুলো ওই ভয়ঙ্করভাবে যদি নাও প্রেজেন্ট করতে পারি, তারপর মাহবুব ভাইয়ের ঘটনাগুলো কিন্তু মাহবুব ভাই নিজে প্রেজেন্ট করছিলেন অসম্ভব সুন্দর। এবং আজকে দেখতে চাই আমাদের শেষ মুহূর্তে কারা ছিল, এবং শেষ মুহূর্তে আরেকটা আমরা মেইল পড়তে পড়তে আজকের মতো বিদায় নিব। ফিরোজ আমাদের সাথে ছিল, জাহিদ ছিল, জান্নাতি ছিল আমাদের সাথে, আজমিন ইসলাম ছিল। অফলাইন শোনা যাচ্ছে না, আচ্ছা অফলাইন শোনা যাচ্ছে না। ভি এটা বলেছিল আজকে আর বাহিরে বের হওয়ার সাহস রইল না, জাহিদ এটা বলেছে। যে ঘটনা বলেছে মাহবুব ভাই, আজকে আর তার বাহিরে যাওয়ার অবস্থা নেই এরকম। পাইসকা থেকে আমাদের সাথে আছে বাবুল, আমাদের সাথে আছে। ভাইয়া আর একটা গল্প হবে, আচ্ছা ভাইয়ের আর একটা গল্প হবে, এরকম সময় নাই তার। আচ্ছা জাহিদের ভিডিও দেখবো, আচ্ছা বুঝতে পারছি না। আমাদের সাথে আছে কাজিনুর সরকার, নিশাদ আমাদের সাথে আছে। তুলসীঘাট পল্লী বিদ্যুতের সামনে থেকে আমাদের সাথে আছে তিনি। এবং সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটি আজকে আমার মনে হচ্ছিল যে খুবই ভয় পেয়েছেন আপনারা, ব্যক্তিগতভাবে আমিও ভয় পেয়েছি। আমরা একটা মেইলে ফিরতে চাই। মেইল শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নিব। সাফায়েত হোসেন সীমান্ত আমাদেরকে মেইলটা করেছিল, সাইফুল ইসলাম এরকম মাটি থেকে। বিষয় আমার বন্ধু মন ও আলী আক্কাসের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আসসালামু আলাইকুম ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার 2 বোন মন এবং আলী আক্কাসের সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি লোহমর্ষক ঘটনার বর্ণনা নিচে লিখে পাঠালাম। ও আমাকে যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক সেভাবে আপনার জন্য এটি গুছিয়ে লিখে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘটনাটির শিরোনাম গোরস্থানের সেই কালো রাত্রি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসা ঝোড়ো বাতাস কবরস্থানের পুরনো গাছগুলোর পাতায় লেগে এক অদৃশ্য শাঁসা শব্দ তুলেছে। গ্রামের একেবারে শেষ মাথায় এই নির্জন কবরস্থান। দিনের বেলাতেও লোক এখানে আসতে ভয় পায়। আর তখন বাজে রাত 2টো। মন আর আলী আক্কাস 2 বন্ধু, তাদের মধ্যে সম্পর্ক ছোটবেলা থেকেই ভাইয়ের মতো। দুজন জেদ চেপেছে আজ রাতে এই কবরস্থানের ভেতর বসে তারা সময় কাটাবে। তারা যখন কবরস্থানের একেবারে মাঝখানে পৌঁছালো, চারপাশটা হঠাৎ যেন একদম নিঝুম হয়ে গেল। আলী আক্কাস একটা ভাঙ্গা কবরের উপর বসলো। কিরে মন, লোক কত কি বলে, কিছুই তো নেই এখানে। মন উত্তর দিতে যাবে, অমনি দেখলো তাদের ঠিক পায়ের কাছের মাটিটা
থর থর করে কাঁপছে। হঠাৎ একটা বিকট শব্দে মাটি ফেটে গেল। মোনাক্কাস দেখলো মাটির নিচ থেকে একটা পচা গলা মানুষের হাত বেরিয়ে এসেছে। হাতটা কুচকুচে কালো আর নখগুলো অনেক লম্বা। ধীরে ধীরে মাটি ফুঁড়ে উঠল একটা আস্ত শরীর। জীর্ণ সাদা কাপড় তখনও তার গায়ে লেগে আছে, কিন্তু সেই কাপড় ছিঁড়ে বেরিয়ে এসেছে কঙ্কালসার হাত পা। নতুনির কোনো চোখ নেই, কেবল দুটো কোটর দিয়ে নীলছে আগুনের আভা বের হচ্ছে। প্রতিটি মাটির উপর পুরোপুরি উঠে এসে সোজা মনের দিকে হাত বাড়ালো। পচা মাটির গন্ধ আর হিমশীতল একটা স্রোত যেন পুরো এলাকাটা গ্রাস করে নিল। মন কোনো মতে চিৎকার করে উঠল, আকাশ দৌড়া! তারা তখন উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। তখন অনুভব করলো পেছন থেকে কেবল একজন নয়, অনেকগুলো কবর থেকে মাটির চাপড়া শব্দ হচ্ছে। মনে হচ্ছে পুরো কবরস্থানটাই যেন আজ রাতে জীবন্ত হয়ে উঠেছে। মোনাক্কাস সজোরে দৌড়াতে দৌড়াতে অনুভব করছিল পেছনে থাকা সেই মূর্তিগুলো প্রায় তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে, যে নিঃশ্বাস ছিল শ্মশানের শীতলতা। হাঁপাতে হাঁপাতে তারা যখন কবরস্থানের সীমান্ত পার হয়ে গ্রামের বড় রাস্তায় এসে পৌঁছালো, তখন সেই আওয়াজগুলো হঠাৎ থেমে গেল। পিছনে ফিরে তাকাতেই দেখলো ঘন কুয়াশার চাদরে ঢাকা কবরস্থান আগের মতোই শান্ত, কিন্তু ল্যাম্পপোস্টের আলোয় মন দেখলো আলী আক্কাসের গায়ের জামার কয়েকটা পচা মাটির ছোপ আর দীর্ঘ নখের আঁচড় লেগে আছে। সেই রাতের পর থেকে মন আর আলী আক্কাস কোনোদিন রাতের বেলা বাড়ির বাহিরে পা রাখার সাহস দেখায়নি। আজও নির্জন রাতে জানালার বাহিরে বাতাসের শব্দ শুনলে তাদের মনে পড়ে সেই কবর থেকে উঠে আসা হাতটার কথা। এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। আমরা সাফায়েত হোসেন সীমান্তকে ধন্যবাদ দিতে চাই, সেই সাথে ধন্যবাদ রাখতে চাই এতক্ষণ ধরে যারা আমাদেরকে শুনছিলেন এই ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবেলা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আপনার কোনো ঘটনা লিখে পাঠাতে চাইলে bhoot.sarabeela@gmail.com এই মেইলে আপনারা পাঠাবেন, অথবা স্টুডিওতে এসে সরাসরি গল্প বলতে চাইলে আপনারা ফোন করতে পারেন 01-713-484465 এই নাম্বারে। আমাদেরকে যোগাযোগ করলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে আপনিও এই এপিসোডে এসে, যে কোনো একটা এপিসোডে এসে আপনিও আপনার কাঙ্ক্ষিত সেই ঘটনাগুলো আমাদের শ্রোতাদেরকে শোনাতে পারবেন। সকলের আবারও সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে আসুন ভয় থেকে আমরা একটু ভয়ের এই রাজ্যতে যেতে চাইলে আসুন রেডিও সারাবেলার প্রতি বৃহস্পতিবারের এই আয়োজনটির সাথে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। শুভ বিদায়।